গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী। আজ শুনবেন উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। শোয়ার ঘরে চার্লিকে কেউ যেন তাড়িয়ে নিয়ে এলো। ঘরে ঢুকেই সে চিৎকার করে উঠল, ডেড বডি! ওই ঘরে একটা ডেড বডি রয়েছে। কি ভয়ঙ্কর সেটা, তোমরা জানো? পার্থ এবং মাইক তখন দুটো চেয়ারে পাশাপাশি বসে। পেছনে ফায়ারপ্লেসের আগুন কমে এসেছে। ওরা দেখল চার্লির চেহারাটা নিমেষেই পাল্টে গেছে। শরীর কাঁপছে, চোখ বিস্ফারিত, বারংবার পেছন ফিরে তাকাচ্ছে সে। চার্লি ওদের সামনে চলে এলো। তোমরা শুনতে পাচ্ছ? ওই ঘরে একটা ডেড বডি পড়ে রয়েছে। তার মুখের মাংস কেউ খেয়ে নিয়েছে। মাইক ধীরে ধীরে মাথা নাড়ল। জানি। জানো? তোমরা জানো? ও গড, তোমরা জেনেও আমাকে বলনি? মৃতদেহ দেখে তুমি ভয় পেয়েছ? পার্থ এখনও তার মুখের যন্ত্রণাটাকে ভুলতে পারছিল না। হ্যাঁ পাই, ওরকম বীভৎস মুখ দেখলে যে কেউ ভয় পাবে। চার্লি ভাঙা খাটের একপাশে কোনো রকমে স্থির হয়ে বসবার চেষ্টা করল। সে তখনও কাঁপছে। মাইক জিজ্ঞাসা করল, অ্যান কোথায়? অ্যান, তোমাকে একটা খবর দিচ্ছি। মেয়েটা হয় ডাইনি নয় প্রেতিনী। খুব ভয়ঙ্কর মেয়ে। চার্লি চোখ বন্ধ করে যেন কোনো দৃশ্য কল্পনা করে শিউরে উঠল। মাইক চিৎকার করে উঠল, কি যা তা বলছো? ঠিক বলছি, ঠিক। না হলে একটা অন্ধকার ঘরে ওরকম মাংস ওঠা মৃতদেহের আড়ালে কেউ বসে থাকতে পারে? লাখ টাকা দিলেও আমি পারতাম না। চার্লি ফিসফিস করে বলল। পার্থ উঠল। মাইককে এই মুহূর্তে অত্যন্ত ভীত এবং সরল মনে হচ্ছে। এই লোকটা যে কিছুক্ষণ আগে অত ভয়ানক চেহারার হয়ে উঠেছিল তা কে বলবে? মাইক জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? ওকে নিয়ে আসি? ওই ঘরে অ্যানের একা থাকা ঠিক নয়। ওকে তুমি কোথায় নিয়ে আসবে? পার্থ মাইকের মুখ দেখে বুঝতে পারল সে কি বলতে চাইছে। চটপট সিদ্ধান্ত নিল সে। মাঝখানের ঘরে, ওখানে একটা তক্তপোষ আছে। না। মাইক মাথা নাড়ল, তুমিই সেটা করতে পারো না। কেন? পার্থর মুখের যন্ত্রণা ভুলে গেল। একমাত্র সাদা চামড়ার মানুষ হিসেবে আমারই সে অধিকার আছে। ভুলে যেও না, আমি তোমাদের আশ্রয় দিয়েছি। মাইক কাঁধ নাচাল। তাহলে তো চার্লির গায়ের জোরের কাছে আমরা হার মেনেছিলুম। তাছাড়া তোমরা দুজনে ওকে আলাদাভাবে চেয়েছ, কিন্তু পাওনি। আমি সুযোগটা পেতে চাই। মাইক উঠল। তারপর পার্থর পাশ কাটিয়ে দরজার দিকে পা বাড়াল। ওর যে হাঁটতে খুব সুবিধা হচ্ছে না তা বোঝা যাচ্ছিল। অন্ধকার প্যাসেজে দাঁড়িয়ে মাইক চিৎকার করল, অ্যান! কোনো সাড়া এলো না। শব্দটা বন্ধ দেওয়ালে ধাক্কা খেতে লাগল। মাইক আবার ডাকল, অ্যান, আমি মাইক বলছি, চলে এসো। এবার অ্যানের গলা শোনা গেল। কেন? তোমার আর কোনো ভয় নেই, আমি কথা দিচ্ছি। আমি এখানে বেশ আছি। তুমি একটা ডেড বডির সঙ্গে থাকতে পারো না। ওখানে গিয়ে কি হবে? তোমরা আমাকে দয়া করে একা থাকতে দাও প্লিজ। মাইক অসহিষ্ণু হল। ওহ নো, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এরা আর তোমাকে ভয় দেখাবে না। অ্যানের গলা শোনা গেল, ওখানে গিয়ে আমি কি করব? কি করবে? অ্যান, তুমি বুঝতে পারছো না কেন? যা হবার তা হয়েছে। এসো, এখন আমরা রাতটাকে এনজয় করি, তুমি আর আমি। অ্যান, চলে এসো। মাইকের গলায় আকুলতা। কিন্তু অ্যান এ কথার জবাব দিল না। বেশ কয়েকবার ডাকাডাকি করে ব্যর্থ হল মাইক। শেষ পর্যন্ত ক্লান্ত পায়ে ফিরে এলো সে ঘরে। পার্থ তার মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? ও করে গিয়ে ওকে টেনে নিয়ে এলে না কেন? চেয়ারে বসতে বসতে মাইক নিজের কোমরে হাত রাখল। এখানে ব্যথা হচ্ছে। ওর সঙ্গে বোধহয় শক্তিতে পেরে উঠব না এখন। চার্লি আমার 12টা বাজিয়েছে।
তাহলে তোমার সুযোগ চলে গেল। মাইক কথাটা শুনে পার্থর দিকে তাকালো। তুমি পারবে? পার্থ নিজের মুখে হাত দিল। তার চোয়াল এখনো চিনচিনে ব্যথা। ঠোঁটের ভেতরে কেটে গিয়েছিল তখন, রক্ত পড়েছিল। এখনো নোনতা স্বাদ লেগে রয়েছে। সে মাথা নাড়ল। না, জোর জবরদস্তি করে কোনো কাজ হবে না। আমি এবং তুমি একটু আহত হয়েছি। চার্লি যাক না, ওর গায়ে তো খুব জোর। চার্লি দ্রুত মাথা নাড়ল। নো, নেভার। আমি একটা ডেড বডির কাছে ফিরে যেতে চাই না। পার্থ বলল, তাহলে আমরা কেউ আজ রাতটা আর অ্যানকে চাইছি না? চার্লির মুখের চেহারা আবার পাল্টে গেল। সে মাইকের দিকে তাকাতেই দেখতে পেল মাইক সম্মতির ঘাড় নাড়ছে। অতএব চার্লি বলল, চাই, নিশ্চয় চাই। তুমি চাও না? পার্থ বলল, চাই, কিন্তু কিভাবে পাবো তাই জানি না। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। নিভে আসা কাঠকয়লা থেকে ফুটফাট শব্দ হচ্ছিল। মাইক উঠল। হাত বাড়িয়ে কয়েকটা শুকনো কাঠ তুলে নিয়ে সে ফায়ারপ্লেসের ভেতর গুঁজে দিল। চার্লি কিছুক্ষণ সেই ধোঁয়াটে আগুনের দিকে তাকিয়ে বলে উঠল, মেয়েটা নিশ্চয়ই ঠান্ডায় জমছে। পার্থ উদাস গলায় বলল, ওখানে তো ফায়ারপ্লেস নেই। মাইক খাটের দিকে তাকিয়ে বলল, ওর সঙ্গে তো একটার বেশি কম্বলও নেই। পার্থ বলল, এভাবে ও ঘরে থাকা যায় না। চার্লি বলল, আর কিছুক্ষণ থাকলে আর নিজেই মৃতদেহ হয়ে যাবে। ওহ ভগবান। মাইক বলল, অ্যান্ড ডেড বডি হয়ে গেলে আমাদের আর কি লাভ হবে, তাই না? চার্লি মাথা নাড়ল। নিশ্চয়ই, ওরকম একটা দারুণ চেহারার মেয়ে ডেড বডি হবে ভাবা যায় না। পার্থ বলল, ঠিক ঠিক, আমাদের যা করার খুব দ্রুত করতে হবে। কি করা যায়? কয়েক সেকেন্ড আবার তিনজনেই চুপচাপ। ফায়ারপ্লেসের গুজে দেওয়া কাঠে নতুন আগুন ধরে যাওয়ায় সেটা দাও দাও করে জ্বলছে। ঘরটা হয়ে গেছে আলোকিত। মাইকের মুখটা আরও লাল দেখাচ্ছে। পার্থ সেদিকে তাকিয়ে বলল, আমাদের এক হতে হবে। মানে? মাইক তাকালো ওর দিকে। আলাদা আলাদাভাবে আমরা অ্যানকে চাইছি, কেউ কাউকে ছেড়ে দিতে রাজি হইনি, তাই না? আমার অধিকার আছে, তোমার চামড়ার রং আছে, আর চার্লির গায়ে শক্তি রয়েছে। আলাদা করে অ্যানকে দখল করতে চেষ্টা করে আমরা সফল হইনি। এখন তিনজনে যদি এক হই তাহলে বোধহয় ওকে পেতে অসুবিধা হবে না। পার্থ খুব ভেবেচিন্তে কথাগুলো বলল। সঙ্গে সঙ্গে চার্লি তার বিশাল হাত পার্থর দিকে বাড়িয়ে দিল। কিভাবে পাবো সেটা নিয়ে আমি মোটেই ভাবি না। ওই সাদা চামড়ার মেয়েটাকে আধ ঘন্টার জন্য পেলে আমি খুশি। আমি এক হতে রাজি আছি। পার্থ মাইকের দিকে তাকালো। মাইক এক দৃষ্টিতে চার্লিকে দেখছে। ওর দুই ঠোঁট টান টান। পার্থ তার নাম ধরে ডাকতে সে মুখ ফেরালো। হোয়াই শুড আই? তুমি কি অ্যানকে চাও না? চাই, কিন্তু কারো সঙ্গে শেয়ার করে নয়। কারো শব্দটা যেন ইচ্ছে করে বেঁকিয়ে বলল সে। তাহলে তুমি আজ কিছুতে পাবে না ওকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পার্থ বলল, কিছু বোঝার নেই। তিনটে ডিফারেন্ট টাইপের পুরুষ একসঙ্গে একটা মেয়েকে ভোগ করবে, এসব তোমাদের দেশে চলতে পারে, কিন্তু আমার রুচিতে বাধে। পরিষ্কার জানিয়ে দিল মাইক। তারপর পা ছড়িয়ে দিল সামনে। একসঙ্গে? একসঙ্গে কে বলল তোমাকে? পার্থ অবাক গলায় বলল, একসঙ্গে নয়? তাহলে এক হতে বলার মানে কি? কি আশ্চর্য, তোমার দেখছে মাথায় কিছুই নেই। মাথায় কিছুই নেই? আমাদের মাথায় যদি কিছু না থাকতো তাহলে 200 বছর তোমরা আমাদের অধীনে থাকতে না, তাই না? কাঁদ নাচালো মাইক। চার্লি থুক করে থুতু ফেলল। এসব কথা বলার সময় এখন নয়। তবু প্রসঙ্গ উঠল বলে বলছি। ওরা যেই বুঝেছিল তোমরা শক্তিহীন, অমনি এদেশ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তোমাদের। ছুঁড়ে ফেলে দিয়েছিল? হো হো করে হেসে উঠল মাইক। আমরা দয়া করে চলে না গেলে ওরা কি করতে পারত?
এখন এদের সোকল্ড স্বাধীনতার ৩৫ বছর পরে এদেশে এসে আমি কি দেখলাম? সাধারণ লোক আমাকে দেখে সেলাম করে, আমার জন্য তারা রাস্তা ছেড়ে দেয়, টিকিট চেকার অন্যদের নাজেহাল করে, কিন্তু আমার টিকিট দেখতে চায় না। লোকে আমার দিকে তাকিয়ে সসম্ভ্রমে বলে সাহেব। আর তুমি বলছো আমার মাথায় কিছুই নেই? আমি ভেবেছিলাম তোমরা যৌথ যৌন খেলা খেলতে চাইছো। পার্থ মাথা নাড়ল। না, মোটেই না। আমি বলতে চাইছি, আমরা তিনজনে যদি খেয়ে না করি, তাহলে মেয়েটাকে ভোগ করতে কোনো অসুবিধা হবে না। মাইক একটু ভাবল। অন্য সময় হলে আমি কি বলতাম জানি না, তবে এই মুহূর্তে আমি ওকে চাইছি। যথেষ্ট অপমানিত হয়েছি, সুতরাং তোমাদের সঙ্গে হাত মেলাচ্ছি। চার্লির মুখে হাসি ফুটল। দ্যাটস লাইক আ গুড বয়। পার্থ বলল, তাহলে এই ঠিক হলো, আমরা যা করব তিনজনে এক হয়ে সিদ্ধান্ত নিয়েই করব। বাকি দুজন মাথা নাড়ল। ডান। পার্থ এবার উঠে দাঁড়ালো। তাহলে চলো যাওয়া যাক। চার্লির মুখের হাসি মিলিয়ে গেল। কোথায়? ওই ঘরে? নো, নেভার। আমি যেতে পারবো না। কিন্তু অ্যানকে ওখান থেকে নিয়ে আসতেই হবে। ঠান্ডায়ও জমে গেলে আমাদের কোনো লাভ হবে না। আফটারঅল একটা ডেড বডির সঙ্গে ওসব করা যায় না। কিন্তু ও একটা ডেড বডির সঙ্গে রয়েছে। ওফ, কি ভয়ঙ্কর! চার্লি বিড়বিড় করল। ও ঠিকই বলেছে চার্লি, অ্যানকে এই ঘরে ফিরিয়ে আনা দরকার। মাইক উঠল। ঠিক আছে, ওকে ফিরিয়ে আনতে তিনজনের যাওয়ার কোনো মানে হয় না। তোমরা যাও, আমি ততক্ষণে কিছু একটা করি। এই ধরো, খাটটাকে ঠিক করে রাখি। চার্লি বলল। না। পার্থ আপত্তি জানালো। আমাদের তিনজনকে একসঙ্গে যেতে হবে। যা করব তা তিনজনে শেয়ার করে করব। তাছাড়া আমরা দুজনে ওর সঙ্গে পেরে না উঠতে পারি। চার্লি হা হয়ে গেল। তোমরা দুটো পুরুষ একটা মেয়ের সঙ্গে পারবে না? পারতাম যদি তুমি আমাদের আহত না করতে। অতএব এ ব্যাপারে তোমার দায়িত্ব অনেক বেশি। গায়ের জোরের প্রয়োজন হলে তোমাকে দরকার হবে। লেটস গো। মাইক পা বাড়ালো। চার্লি মনে মনে বোধহয় গালাগাল দিচ্ছিল। তারপর হঠাৎ ফায়ারপ্লেসের আগুনের দিকে হাঁটু মুড়ে বসে বিড়বিড় করে কয়েকটা শব্দ উচ্চারণ করল। শব্দগুলো উচ্চারণ করার সময় ওর বিশাল মাথা বারংবার ঝুঁকে পড়ছিল। মাইক এবং পার্থ অসহিষ্ণু চোখে এই দৃশ্য দেখছিল। চার্লির যেন মন্ত্র পড়া আর শেষ হচ্ছিল না। পার্থ বিরক্ত গলায় ডাকল, চার্লি। ইশারায় তাকে অপেক্ষা করতে বলে জামার ভেতরে হাত ঢুকিয়ে একটা লোহার লকেট বের করে তাতে কয়েকবার চুমু খেয়ে নিল চার্লি। তারপর সেটাকে সযত্নে আবার বুকের ভেতর চালান করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পার্থ দেখল এখন আর চার্লির মুখে সেই অসহায় ভাবটা নেই। চোখাচোখি হতে হেসে বলল, চলো। তিনটে কম্বল এবার তিনজনে জড়িয়ে নিল। তারপর একে একে প্যাসেজে চলে এলো। চার্লি বলল, এই ঘরের ওপাশে আর একটা ঘর আছে, সেখানে ডেড বডি আর অ্যান পাশাপাশি। পার্থ টর্চ জ্বালল। দরজার পাল্লা ভেঙে হেলে রয়েছে। খুব সন্তর্পণে পা ফেলা দরকার। আলো নিভিয়ে ফেলল সে। মাইক বলল, ও যেন টের না পায় আমরা যাচ্ছি, বুঝলে? পার্থ বলল, টের পেলেই বা কি এসে যায়, এ বাংলো থেকে তো আর পালাতে পারবে না। মাইক বলল, কিছুই বলা যায় না, ওপাশে দরজা দিয়ে যে কেউ নেমে যেতে পারবে। তুমি পাগল হয়েছ? বাইরে এখন -3-4 ডিগ্রি হবে। ওখানে পা দিলেই মৃত্যু। তাছাড়া ওই শয়তান নেকড়েগুলোর নখের শব্দ শুনতে পাচ্ছ না? অ্যান ওই দরজা দিয়ে গেলে ওরা ছেড়ে দেবে? তবু আমাদের চুপচাপ যাওয়া উচিত। চার্লি, তুমি মাঝখানে এসো। ওকে গায়ের জোরে আনতে হবে। শব্দ না করে ওরা মাঝখানের ঘরটা পেরিয়ে এলো। এ ঘরের পাল্লাও ভেঙেছে চার্লি। পার্থ তা দেখে নিচু স্বরে বলল, গায়ের জোরে যে কাজ হয় না তার প্রমাণ তো দেখতে পাচ্ছ। কাজ হতো, শুধু ওই বিভৎস ডেড বডিটা যদি না থাকতো। চার্লি ফিসফিস করল। দরজায় দাঁড়িয়ে টর্চের আলো ফেলল পার্থ। চারপাশে একবার বুলিয়ে নিয়ে মৃতদেহের উপর আলোটাকে স্থির রাখল।
চার্লি সঙ্গে সঙ্গে একটা শব্দ করে চোখ বন্ধ করেছে। ওরা দুজন অবাক হয়ে দেখল মৃতদেহ একা, অ্যানের কোনো চিহ্ন নেই। মাইক ফ্যাঁসফেঁসে গলায় বলল, ও পালিয়েছে। পার্থ মরিয়া হয়ে ঘরের মধ্যে ঢুকল। চৌকিদারের মুখের হাড় দেখা যাচ্ছে। সে ঘরটাকে দেখে নিয়ে বলল, না, পালাতে পারে না, আর নিশ্চয়ই এই বাংলোয় আছে। মাইক হাত নাড়ল, কিন্তু আমরা তো ভেতর থেকে এলাম, থাকলে দেখতে পেতাম না। চার্লি চোখ বন্ধ করে বলল, শি ইজ উইচ। ওই মৃতদেহটা ওকে হেল্প করেছে নিশ্চয়ই। চলো, এই ঘর থেকে বেরিয়ে যাই। আমাদের এখন আগুনের পাশে থাকা উচিত। বি কুইক। পার্থ চিৎকার করে উঠল, তোমরা ভীতু, ভীষণ ভীতু। মেয়েটা কখনো পালাতে পারে না। ওর চিৎকার শুনে নখের শব্দগুলো আচমকা থেমে গেল। পার্থ দৌড়ে মাঝখানের ঘরে চলে আসতেই বাকি দুজন তাকে অনুসরণ করল। খাটের উপর সেই জীর্ণ গদিটা নেই। টর্চের আলো ফেলে সেটাকে খাটের নিচে আবিষ্কার করল পার্থ। সে আর মাইক যখন প্রথমে এই ঘরে ঢুকেছিল তখন গদিটা খাটের উপরে ছিল। নিশ্চয়ই অ্যান এটাকে নিচে নামিয়েছে। তার অর্থ হলো, ওরা যখন এই ঘর দিয়ে নিঃশব্দে পাশের ঘরে দরজায় গিয়েছিল তখন অ্যান ওই তক্তপোষের নিচে গদি পেতে লুকিয়েছিল। ওরা ও পাশের ঘরে ঢুকে যেতেই সে লুকোনো জায়গা ছেড়ে পালিয়েছে। সঙ্গীদের এত বিশদ না বুঝিয়ে পার্থ ঝটপট প্যাসেজে চলে এলো। মুখে বলল, ও নিশ্চয়ই এখানে আছে। তার টর্চের আলো প্যাসেজের শেষ প্রান্তে পৌঁছে গেল। তিনটে লোক বিজয় দর্পে সেখানে গিয়ে উপস্থিত হল। পার্থ ডাকল, অ্যান, আমরা এসেছি। ভেতর থেকে কেউ সাড়া দিল না। পার্থ চার্লিকে বলল, স্টোরটা ভালো করে খুঁজে দেখো, এখানে অনেক হাবিজাবি জিনিস রয়েছে, মেয়েটাকে এখানেই খুঁজে পাবে। চার্লি কথাটা শুনে মাইকের দিকে তাকালো। স্পষ্টতই তার ভেতরে ঢোকার একটুও ইচ্ছে নেই। তাকে ইতস্তত করতে দেখে পার্থ বলল, কি হলো, তুমি কি অ্যানের উপর তোমার দাবি ছেড়ে দিচ্ছ? তৎক্ষণাৎ কাজ হলো। স্টোর রুমের ভেতরে ঢুকে গেল চার্লি পার্থর হাত থেকে টর্চটা ছিনিয়ে নিয়ে। কয়েক মুহূর্ত মাত্র। জিনিসপত্র সরানো শব্দ হলো। তারপর বিরক্ত হয়ে বেরিয়ে এলো সে। বিড়বিড় করে বলল, মেয়েটা নির্ঘাত ডাইনি, নইলে ডেড বডি ওকে হাওয়া করে দেয়। পার্থ জিজ্ঞাসা করল, কি হলো, কি বলছো অমন করে? সে সময় বাইরে নেকড়েগুলো একসঙ্গে ডেকে উঠল। পার্থর মনে হলো ওর সমস্ত শরীরে কাঁটা ফুটেছে। মাইক চাপা গলায় বলল, নেকড়েগুলো বোধহয় ওকে পেয়ে গেছে। অত সুন্দর মেয়েটাকে নেকড়েগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওফ। মাইকের কথা চার্লি মাথা নাড়ল। নো, হতেই পারে না। নেকড়েগুলো আমাদের পেছনে লেলিয়ে দেবে। নিশ্চয় প্রতিহিংসা নিতে চাইবে। নেকড়েরা ডাইনিদের অনুচর হয়, আমি শুনেছি, বিলিভ মি। পার্থ কী করবে বুঝতে পারছিল না। সত্যি সত্যি নেকড়েগুলো এতক্ষণে ওপাশের দরজা ছেড়ে ঘুরে এদিকে চলে এসেছে। যেন কানের কাছে ওরা চিৎকার শুরু করেছে। না, ভূত প্রেতে সে বিশ্বাস করে না। মৃতদেহের স্বাদ পাওয়ায় এরকম ক্ষেপে উঠেছে জন্তুগুলো। অ্যানের সঙ্গে সে সমস্ত বিকেল পাশাপাশি কাটিয়েছে, এক বিছানায় গা লাগিয়ে থেকেছে। ও যদি ডাইনি হতো তাহলে... না, চার্লির বোকামিকে প্রশ্রয় দেবার কোনো মানে হয় না। সে টয়লেটে আলো ফেলল। কেউ নেই ওখানে। তাহলে মেয়েটা গেল কোথায়? আর এই প্রথম পার্থর শরীর শিশির করে উঠল। মাইকের গলা শোনা গেল, আমি কিছুই বুঝতে পারছি না। চার্লির কথা যদি ঠিক হয় তাহলে আমাদের আগুনের পাশে ফিরে যাওয়া উচিত, অন্তত শরীর গরম হবে। নেকড়েগুলো বোধহয় এবার এ পাশের দরজা আঁচড়াচ্ছে। শব্দ শুনে মনে হচ্ছে ওদের সংখ্যা এখন আরও বেড়ে গিয়েছে। তিনজনে ক্লান্ত পায়ে প্যাসেজটা অতিক্রম করে শোয়ার ঘরে দরজায় এসে পাথর হয়ে গেল। ফায়ারপ্লেসের দিকে পিঠ হয়ে অ্যান তাদের দিকে তাকিয়ে আছে। মাইক এবং পার্থ একসঙ্গে বলে উঠল, আরে তুমি? চার্লির হাত কাঁপতে লাগল। সে কোনো মতো পার্থকে আঁকড়ে ধরল।
যেও না, যেও না। পার্থ ঝাঁকুনি দিয়ে ওর হাত ছাড়িয়ে নিল। ওরা যখন চৌকিদারের ঘরে ছিল তখনই অ্যান সোজা এখানে চলে এসেছে। অ্যান যে তাদের দেখে একটু খুশি হয়নি তা ওর মুখের অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে। মাইক সন্দেহর গলায় জিজ্ঞাসা করল, কোথায় ছিলে তুমি? অ্যানের ঠোঁট সামান্য ফাঁক হল, কিন্তু সে কোনো শব্দ উচ্চারণ করল না। ওরা তখনও ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। চার্লি হঠাৎ ওদের সরিয়ে এক পা এগিয়ে গেল। দোহাই অ্যান, যথেষ্ট হয়েছে। তুমি ওই নেকড়েগুলোকে সরিয়ে নাও, আমি প্রমিস করছি। আর তখনই সেই বিকট চিৎকারগুলো বন্ধ হয়ে গেল, যেন সুইচ টিপে কেউ শব্দ থামিয়ে দিল, আর নখের আওয়াজও। তারপর একটু দূরে, আরও দূরে শব্দগুলো উঠে উঠে মিলিয়ে গেল। চার্লি বড় বড় চোখে ওদের দিকে ফিরে তাকালো, ভাবখানা যেন, কি বলেছিলাম এখন বিশ্বাস করছো তো? কিন্তু পার্থ লক্ষ্য করেছিল চার্লি বলা মাত্র অ্যানও খুব অবাক হয়েছে। সেও কান পেতে শব্দটা শুনতে চেয়েছে যেন। চেয়ারে বসে দুহাত কোলে নিয়ে এখন স্তব্ধ হয়ে চেয়ে রয়েছে। পার্থ কিছু বলার আগেই মাইক এগিয়ে গেল। যত সব বুজরুকি। অ্যান, ওরা তোমাকে ডাইনি ভাবছে। তুমি কি ডাইনি? অ্যান এবার মুখ ফেরালো। ফায়ারপ্লেসের আগুনে ওর মুখের একাংশ লালচে দেখাচ্ছে। সামান্য হাসির রেখা ফুটল কি ফুটল না। ডাইনি? এখন আমি ডাইনি হতে পারলে খুশি হতাম। গলার স্বর কাঁপছিল ওর। মাইক আরও কয়েক পা এগিয়ে ওর সামনে দাঁড়ালো। কিন্তু আমি বিশ্বাস করি না ও কথা। আমি জানি তুমি রক্তমাংসের মানুষ। তুমি আমাকে চাও? ধীরে ধীরে উঠে দাঁড়ালো অ্যান। ওর শরীরে তখনও কাঁপুনি। হ্যাঁ, চাই। দুহাতে অ্যানের কাঁধ আঁকড়ে ধরল মাইক। প্রথম দেখার পর থেকে আমি তোমাকে চাইছি। কিভাবে চাও? ওই দুটো লোক ড্যাবডিপিয়ে তাকিয়ে থাকবে আর তুমি আমাকে ভোগ করবে? অ্যানের চোখ মাইকের মুখের উপর স্থির। গলার স্বরে কি অভিমান? মাইক মাথা নাড়ল। না, তা হতে পারে না। সে মুখ ফেরালো। এক হাতে অ্যানকে বুকের উপর টেনে নিয়ে এসে বলল, কি দেখছো তোমরা? এখন আমাদের একা থাকতে দাও। পার্থ বলল, মাইক, তা হয় না। আমাদের মধ্যে যে কথা হয়েছে তা তুমি ভুলে যাচ্ছ। মাইক চিৎকার করল, আমি কোনো কথা শুনতে চাই না, তোমরা যাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্র চার্লি চাপা গলায় বলে উঠল, শুনলে? শুনলে ওর কথা? মেয়েটা নিশ্চয় ওকে বশ করেছে, এতে কোনো ভুল নেই। যে ওর শরীরে হাত দিতে যাবে অমনি ও পাখি হয়ে যাবে। প্রচণ্ড বিরক্তিতে পার্থ চার্লির হাতে আঘাত করল। তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না ও একটা সাধারণ মেয়ে? মাইক তোমার কুসংস্কারের সুযোগ নিচ্ছে। আঘাত খেয়ে চার্লির মুখে ক্রোধ জমেছিল। সে এবার অ্যানের দিকে তাকালো। তুমি বলছো ও ডাইনি নয়? না। মাইক, তুমি ওখান থেকে চলে এসো। পার্থ আদেশের ভঙ্গিতে বলল। তুমি হুকুম করার কে? অ্যান, তুমি আমাকে পছন্দ করো তো? খুব আদরের ভঙ্গিতে অ্যানের মাথায় গাল ছোয়ালো মাইক। তাই দেখে পার্থ দ্রুত কয়েক পা এগিয়ে গেল। মাইক! ও অ্যান, তুমি কি সুন্দর, কি নরম তোমার দেহ। পাগলের মতো অ্যানের শরীরে হাত বোলাচ্ছিল মাইক। হাত বাড়িয়ে ওর কাঁধ ধরে টানল পার্থ। মাইক, তুমি চুক্তি ভাঙতে পারো না? এক হাতে পার্থকে ঝটকা মারল মাইক। কোনো চুক্তি আমি মানি না। গেট আউট আইসে। পার্থর হাত উঠল। সজোরে মাইকের চোয়ালে গিয়ে আঘাত করল সেটা। পড়ে যেতে যেতে মাইক অ্যানকে ধরে কোনো রকমে সামলাতে চাইল। দুহাতে সেই মুহূর্তে অ্যানকে কাছে টেনে নিল পার্থ। মার খেয়ে চোখ খুলতেই মাইক দেখল পার্থ অ্যানকে জড়িয়ে ধরেছে। ক্ষিপ্ত মোষের মতো সে তেড়ে গেল সামনে। আর তখনই চটপট চার্লি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে মাইককে ঠেকাল। নো নো, এনাফ ফাইটিং। তার আগে আমি দেখতে চাই মেয়েটা সত্যি মেয়ে কিনা। পাত্র,
তুমি ভালো করে মেয়েটাকে জড়িয়ে থাকো। বাধা পেয়ে মাইক চার্লির দিকে তাকালো। চার্লি তখন অতি সন্তর্পণে অ্যানের দিকে এগোচ্ছে। একটা আঙুল তুলে চার্লি প্রথম অ্যানের গালে ছোঁয়ালো। বিরক্তিতে অ্যান মুখ ফেরাতে চার্লি মাথা নাড়ল। মেয়ে মানুষ বলে মনে হচ্ছে। পাত্র, তুমি আরও শক্ত করে ধরো, ওর বুক ছুঁয়ে দেখতে হবে। ডাইনিদের বুক থাকে না। তৎক্ষণাৎ অ্যান চিৎকার করে উঠল, নো নো পাত্র, আমাকে বাঁচাও। পার্থ চোখ বড় করল। চার্লি, ডোন্ট ডু দিস, শি ইজ পারফেক্টলি অল রাইট। অল রাইট? বিশ্বাস করতে যেন বাধ্য হচ্ছিল চার্লি। হ্যাঁ, ও একটা পুরো দস্তুর মেয়ে। অ্যানকে জড়িয়ে ধরতে পার্থর খুব আরাম লাগছিল, কিন্তু চার্লি বোধ হয় ওই কথায় সন্তুষ্ট হল না। অ্যানের বুকের দিকে হাত বাড়িয়ে দিল সে। ছটফট করতে লাগলো অ্যান, এবং সেই সঙ্গে ঝুঁকে পড়ে দাঁত বসিয়ে দিল চার্লির হাতে। মেরে ফেললো, মেরে ফেললো! প্রচণ্ড আর্তনাদ করে হাত সরিয়ে লাফাতে লাগলো চার্লি। আর সেই সময় বোধহয় কিছুটা ভয়ে, কিছুটা ঘাবড়ে গিয়ে পার্থ অ্যানকে ছেড়ে দিতেই সে ডিমঘরের দরজায় বসে হাউ হাউ করে কাঁদতে লাগল। চার্লির হাতের চামড়ায় বিন্দু বিন্দু করে রক্ত ফুটে উঠল। রক্ত দেখতে দেখতে হঠাৎ চার্লির মুখে হাসি ফুটল। লুক, হিয়ার ইজ মাই ব্লাড, ডিপ অ্যান্ড রেড। তারপর হঠাৎ মাইকের দিকে তাকিয়ে সে বলে উঠল, তোমার রক্ত কিরকম, এরকম ঘন আর লাল? মাইক বোধহয় কোনো মতলব ভাবছিল। প্রশ্নটা শুনে মুখ বেঁকালো। মানুষের রক্ত এরকম। মানুষ? চার্লি চেঁচিয়ে উঠল, লুক মিস, ওই সাদা চামড়াটা শেষ পর্যন্ত স্বীকার করল আমি মানুষ। সুতরাং তোমার আর আপত্তি থাকার কথা নয়। এক হাতে সে খামচে ধরল অ্যানকে। পার্থ সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটা তুলে ধরল। নো, এভাবে তুমি ওকে পেতে পারো না। চার্লি ঘাড় ঘুরিয়ে হ্যান্ডেলটাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি বলো কিভাবে পেতে পারি। অ্যানের শরীরটা ধীরে ধীরে ডিম ঘরে পা রাখল। ওরা তিনজন হুমড়ি খেয়ে ওর পেছনে এসে দাঁড়ালো। হঠাৎ অ্যান ঘুরে দাঁড়ালো। কি চাও তোমরা? তোমাকে। তিনটে মুখ একসঙ্গে শব্দটা উচ্চারণ করল। তিনজনে একসঙ্গে। কাঁপছিল অ্যান। ওরা তিনজন পরস্পরের দিকে তাকালো। পার্থ মাথা নাড়ল। নো, আমি প্রথম। সঙ্গে সঙ্গে চার্লি বাধা দিল, না, আমি প্রথম। মাইক চিৎকার করল, হতেই পারে না, আমিই প্রথম। পার্থ দাঁত খসল। কেন? তুমি প্রথম হবে কেন? সাদা চামড়া বলে? চার্লি হাসল, যেন লালা ঝরছিল তার হাসিতে। কিন্তু চামড়ার তলার রক্ত একরকম। এই সময় অ্যান কেঁদে উঠল হাউ হাউ করে। তোমরা যা করার করো, আমি আর পারছি না। কান্নাটা ঘরের ভেতর পাক খেতে লাগলো। চার্লি বলল, এসব কান্না ফান্না থামাও মিস। অ্যান টলতে টলতে দরজার গায়ে গিয়ে সেখানে গাল চেপে ধরল। ওফ, আমি আর পারছি না। ডুকরে ডুকরে কাঁদতে লাগলো সে। চার্লি এগোতে যাচ্ছিল, কিন্তু বাকি দুজন তাকে বাধা দিল। পার্থ বলল, লেটস ডিসাইড, কে আগে ওকে পাবে। সে ধীরে ধীরে কার্পেটের উপর বসল। তাকে দেখে অন্য দুজন হাঁটু গেড়ে মুখোমুখি হল। কিভাবে? পার্থ বলল, আমি টস করব। প্রথমে আমি আর চার্লি, যে জিতবে তার সঙ্গে মাইকের ভাগ্য ঠিক হবে। সজোরে হাত নাড়ল চার্লি। ইম্পসিবল, দুবার লাখ ট্রাই করতে আমি রাজি নই। আর মাইক একবারে ওকে পেয়ে যাবে? কি বুদ্ধি তোমার! তাহলে? পার্থর মাথায় কিছুই ঢুকছিল না। এবার মাইক বলল, তাহলে ওকে দায়িত্ব দাও, ও বলুক কাকে প্রথমে চায়। চার্লি মাথা নাড়ল। না, তা হয় না। পাত্র ওর সঙ্গে বিকেলবেলায় শুয়েছিল, ন্যাচারালি ও পাত্রকে চাইতে পারে। বেটার একটা কাজ করো, 6টা কাগজের টুকরো নাও, তার 3টেতে 1 2 3 লেখো। কাগজগুলো গোল্লা পাকিয়ে এখানে ফেলে দাও।
আমরা তিনজনে একটা করে গোল্লা তুলে দেখি কার ভাগ্যে কি পড়ল। বুঝতে পারলে তোমরা? পার্থ হাসল। গুড আইডিয়া। সে উঠে কাগজ খুঁজতে লাগলো। তারপর বিস্কুটের প্যাকেট থেকে কাগজ ছিঁড়ে আবার সেখানে ফিরে এসে বাবু হয়ে বসল। কলম আছে কারো কাছে? মাইক হাত বাড়িয়ে রুকস্যাকটা টেনে এনে কলম বের করে এগিয়ে দিল। চার্লির যেন তর সইছিল না। পার্থ কাগজের উপর লিখতে চেষ্টা করছিল, কিন্তু ভিজে কাগজ বলে অসুবিধেও হচ্ছিল। হঠাৎ মাইক বলল, যদি আমরা তিনজনে তিনটে সাদা কাগজ তুলি, যদি নম্বর দেওয়া তিনটে কাগজ পড়ে থাকে। সমস্যাটা মাথায় আসতেই পার্থ মুখ তুলে অ্যানকে দেখল। তাহলে ওকে ছেড়ে দেওয়া ঠিক হবে, আমাদের ভাগ্যেও নেই। নো, চার্লি বাধা দিল। 6টা কাগজ নয়, 3টেতে লেখো। আমি কোনো চান্স নিতে চাই না। কি বলো মিস? শেষ প্রশ্নটা ঠাট্টায় জড়ানো। কাগজে লেখা হয়ে গেলে গোল্লা পাকা ছিল পার্থ। বাকি দুজন সতর্ক দৃষ্টি রাখছিল গোল্লার মধ্যে কোনো সংকেত রেখে দিচ্ছে কিনা। হঠাৎ মাইক বলল, আমার মনে হয় ওকে একবার জিজ্ঞাসা করা উচিত। কি জিজ্ঞাসা করবে? ওর কিছু চাই কিনা। পার্থ হাসল। তুমি কোর ফাঁসি দিচ্ছ? মাইক বলল, অনেকটা তো সেরকম। অন্তত চার্লির হাতে পড়লে। ওকে ওকে। চার্লি ওদের থামালো। হেই মিস, তুমি কি কিছু চাও? অ্যান কোনো সাড়া দিল না। চার্লি আবার প্রশ্ন করল। এবার অ্যান মুখ তুলল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। বলে ফেলো কি চাও। এই ঘরে বসে আমরা তোমাকে যা দিতে পারি দেব। তার বদলে তোমার কাছে সুখ চাই, খুব কড়া ডোজের সুখ। চার্লি হাসল। ফ্রেশ এয়ার। অ্যান চোখ খুলল। একটু টাটকা বাতাস নিতে দাও। টাটকা বাতাস? পার্থ অবাক হল। এখানে টাটকা বাতাস কোথায় পাবে? চার্লি জিজ্ঞাসা করল। আমাকে একটু দরজাটা খুলতে দাও 1 মিনিটের জন্য। মিনতি করল অ্যান ওদের দিকে তাকিয়ে। মাথা খারাপ? ও পালাতে চায়? পার্থ চেঁচিয়ে উঠল। কোথায় পালাবে? চারধারে নিশ্চয় এতক্ষণে বরফ জমেছে। ও কোথায় পালাতে পারে? চার্লি উত্তর দিল। কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকবে। মাইক আপত্তি করল। তা ঢুকুক, আমাদের শরীর এখন যথেষ্ট গরম। চার্লি উদার হল। এই যে মিস, নট মোর দ্যান এ মিনিট। যত পারো তার মধ্যে টাটকা বাতাস বুক ভরে নিয়ে তৈরি হও। ধীরে ধীরে দরজাটা ছিটকিনি এবং হুড়কো খুলল অ্যান। চার্লি ইশারা করতেই পার্থ গোল্লাগুলোকে সামনে গড়িয়ে দিল। ওরা তিনজনে চিলের মতন সতর্ক চোখে গোল্লাগুলোকে ঠাউর করার চেষ্টা করছিল। ওর মধ্যে কোনটাতে 1 নম্বর লেখা। ওই 3টে গোল্লার বাইরে সমস্ত জগৎ ওদের কাছে মুছে গেল এক পলকে। দরজা পিঠ দিয়ে অ্যান ওদের দেখল। 3টে মানুষ বন্য জন্তুর মতো ঝুঁকে আছে। 3 রকম চামড়ার 3টে মানুষ। নিজের অধিকার অর্জন করার জন্য 3টে শকুন ওত পেতেছে। সে নিঃশ্বাস ফেলল। আমি মেয়ে, আমি কেন মেয়ে? এই 3টে শকুনকে ঠেকাবার সাধ্য তার নেই। যতক্ষণ ওদের মুখে মুখোশ ছিল ততক্ষণ সে কিছুতেই হয়তো আপত্তি করত না, কিন্তু এখন তার ঘেন্না করছে। এদের হাত থেকে সে পালাবে কোথায়? চারধারে বরফ আর বরফ। 3টে পুরুষের মিলিত শক্তির হাত তাকে ঠিক টেনে নিয়ে আসবে। দখল চাই, ক্ষমতা চাই। পৃথিবীর যেখানে যা কিছু নরম তাই দখল করার জন্য হাত বিস্তৃত হচ্ছে। আর আশ্চর্য, শরীরে চামড়ার রং ভিন্ন হলেও ওদের 3টে হাতের রং এক, কুচকুচে কালো। অ্যান ফিরল। তারপর ধীরে ধীরে দরজার পাল্লা খুলল। এক ঝলকা হিম বাতাস তার শরীর ভিজিয়ে দিল যেন। কিন্তু চোখের সামনে গভীর অন্ধকারের বদলে নরম আলোয় মাখামাখি হয়ে গেছে পৃথিবীটা। অ্যান বুক ভরে নিঃশ্বাস নিতে গিয়ে চমকে উঠল। ওটা কি? বেথেলহেমের সেই তারা?
যা জ্ঞানীদের পথ চিনিয়ে নিয়ে গিয়েছিল একটা আস্থা বলে। কিন্তু এ তো তারার চেয়ে বড়। লাল বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আকাশের গায়ে। তারপরে দূরের এক পাহাড়ের চূড়োয় বলটা স্থির হল। পর মুহূর্তে এক আশ্চর্য রক্তরঙা চেহারা নিয়ে নিল সারা আকাশ। এপাশে তখন মাথা তুলেছে সোনার তাল, ওপাশে সেই লাল বল ক্রমশ লক্ষ মণিমুক্তা খচিত মুকুট হয়ে গেল আচমকা। ওটা কি কাঞ্চনজঙ্ঘা? অ্যান পাগলের মতো চিৎকার করে উঠল। 3টে হাত তখন কাগজের গোল্লাগুলো মুঠোয় ধরেছে। চিৎকারটা শুনতেই তারা কেঁপে উঠল। এটা যেন ঠিক কোনো মানুষের গলা থেকে স্বাভাবিকভাবে আসেনি। অবাক হয়ে কার্পেটের উপর বসা 3জন মুখ তুলতেই দেখল দরজা জুড়ে অ্যানের শরীর। সেই শরীর সমস্ত পৃথিবী থেকে তাদের আড়াল করে রেখেছে। সেই শরীরের পাশ দিয়ে নরম সোনার আলো ঝিকমিকিয়ে এই ঘরে ঢোকার চেষ্টা করছে। দুহাত মাথার উপর ছড়িয়ে অ্যান প্রবল আনন্দে আবার চিৎকার করে উঠল। এই চিৎকারে কোনো ভয় নেই, কোনো জাগতিক দুঃখ নেই, ঘৃণা নেই। পরম সুখে আপ্লুত না হলে মানুষের শরীরে এই শব্দ জন্ম নেয় না। অ্যানকে দেখছে তা ওরা জানল না, কিন্তু এদের মুঠো শিথিল হওয়ায় কাগজের গোল্লাগুলো পড়ে গেল। ওদের চোখের সামনে অ্যানের শরীর এখন সিলুটের চেয়েও ঝাঁপসা। নবীন সূর্যরশ্মি ওদের যেন অন্ধ করে দিচ্ছিল। শুধু ওরা শুনল অ্যান মন্ত্রোচ্চারণের মতো বলছে, ও ভগবান, আমার ভগবান। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী এর 6ষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।